আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্কের আকাশে তখন কালবৈশাখীর মতো মেঘ জমেছে। জিয়ন তখন আরিনাকে পাজা কোলে করে নিজের 19 নম্বর অ্যাপার্টমেন্টে নিয়ে এলো। আজ প্রথমবারের মতো সে আরিনাকে নিজের ইচ্ছায় তার নিজের ডোমেনে, নিজের একান্ত ব্যক্তিগত জায়গায় নিয়ে এসেছে। আরিনা এখনো গভীর অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, থাপ্পড়ের সেই লাল দাগটা নীলচে হয়ে ফুটে উঠেছে, আর ঠোঁটের কোণে শুকিয়ে থাকা ছোপ ছোপ রক্তের দাগ। জিয়ন আরিনাকে লিভিং রুমের সেই নরম চামড়ার সোফায় আলতো করে শুইয়ে দিল। হিটারের তাপমাত্রাটা বাড়িয়ে দিল। সে একটা কম্বল টেনে তার শরীরটা ঢেকে দিল। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আরিনার জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। জিয়ন ইতিমধ্যেই আরিনার গালে মলম লাগিয়ে দিয়েছে। এমন শক্তপোক্ত আর মানসিক আঘাত সব মিলিয়ে তার শরীর এখনো নিথর। জিয়ন সোফার পাশে ঠিক মেঝেতে বসে পড়ল। তার পরনে সেই রক্তমাখা শার্ট টাইটা অনেক আগেই খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে আরিনার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। জিয়নের চোখে আজ কোনো ঘৃণা নেই, বরং এক অসহ্য হাহাকার। হঠাৎ জিয়ন তার ক্ষতবিক্ষত ডান হাতটার দিকে তাকালো। কুয়েন্সের সেই গ্যারেজের যুবকটাকে মারার সময় তার হাতের গাঁটটাগুলো ফেটে গিয়েছিল। জিয়ন হঠাৎ একটা কাঁচের ছাইদানি হাতে নিল এবং সজোরে সেই ফেটে যাওয়া হাতের মধ্যে আঘাত করতে লাগলো। সে যেন চাইছে আরিনার শরীরে যে আঘাত করেছে সে তার চেয়ে বড় আঘাত তার নিজের ওপর নিতে। তাজা রক্ত জিয়নের হাত থেকে গড়িয়ে মেঝেতে পড়ছে। দামি কার্পেটটা ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু জিয়ন সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে যেন একটা ঘোরের মধ্যে আছে। সে আবারও আঘাত করলো। প্রতিটা আঘাতে শরীর থেকে আরো বেশি রক্ত ছড়াচ্ছে, কিন্তু সে নির্বিকার। তার চোখের কোণে জমে থাকা জল আজ সে লুকানোর চেষ্টা করছে না। জিয়ন নেশাতর আর যন্ত্রণা কাতর গলায় বিড়বিড় করে বলল, বেবিস ব্রেথ, কেন আমাকে এত চালাক? কেন বারবার আমার অবাধ্য হোস? তুই জানিস না তোকে আঘাত করার ক্ষমতা এই দুনিয়ার কারণেই, এমনকি আমারও না। কিন্তু তুই যখন আমাকে অগ্রাহ্য করে সেই রূপকথার পিছনে ছুটিস, তখন যন্ত্রণায় আমার মাথা শিরাগুলো ছিঁড়ে যেতে চাই। জিয়ন নিজের রক্তমাখা হাতটা আরিনার গালের ঠিক উপরে নিয়ে গেল, কিন্তু তাকে ছিল না। যদি তার অপবিত্র রক্ত আরিনার সেই নিষ্প্রাপ্তকের মধ্যে লেগে যায়। জিয়ন একটা করুণ হাসি আসলো। আঘাত পড়বে তোর শরীরে, আর ব্যথা পাবো আমি, ছেড়ে যাবে আমার বুক, কিন্তু আমি কি করব আরিনা? আমি যে তোকে হারাতে চাই না। এই জিয়ন তোকে সারা জীবন খাঁচায় বন্দি করে রাখবে, তবুও তোকে সেই মিথ্যা আলোর পেছনে গিয়ে মরতে দিবে না। জিয়ন নিজের হাতের ক্ষতগুলো আরো গম্ভীর করছে। সে যেন নিজের রক্ত দিয়ে আরিনাকে আঘাত করার প্রায়শ্চিত্ত করছে। সে বিড়বিড় করে আবারও বলল, আই হেট দিস ইমোশন। তুই কেন আবারও ফিরে এলি? আমাকে কেন আবার সেই 10 বছর আগের দুর্বল ফারজনে পরিণত করলি? আমি তো জানোয়ার হয়েই ভালো ছিলাম। জিয়ন হঠাৎ নিজের মাথাটা আরিনার হাতের পাশে সেই সোফায় ঠেকিয়ে দিল। রক্তের গন্ধে পুরো ঘরটা ভারী হয়ে যাচ্ছে। বাইরে সেই তুষারপাতের ঝাপটা কাঁচের জানালায় আশ্রে পড়েছে। জিয়নের সেই দুর্গন্ধ প্রতাপশালী আলফা ইমেজটা আজ এই নিস্তব্ধ ঘরের মধ্যে আটকে আছে, রক্তের মাঝে নীল হয়ে যাচ্ছে। সে জানে আরিনা যখন চোখ খুলবে সে আবারও সেই আগের মতো জিয়নকে ঘৃণা করবে। কিন্তু জিয়ন হয়তো মনে মনে এটাই চায়, আরিনা তাকে অন্তত ঘৃণা করেও আরিনার কাছে থাকতে দেয়। আরিনার চোখের পাতা হালকা হালকা ভাবে কেঁপে উঠল। জিয়ন তৎক্ষণাৎ সজাগ হয়ে গেল। সে জিয়নের রক্তাক্ত হাতটা আড়াল করে নিল। সে চায় না আরিনা তার এই দুর্বলতা দেখুক। জিয়ন আবারও সেই পাথরের মুখোশটা মুখে পরে নিল। আরিনা যখন জ্ঞান ফিরল, তখন তার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। গালে এক তীব্র জ্বলনি। মুহূর্তের মধ্যে কুয়েন্সের সেই অন্ধকার গলি, জিয়নের সেই ভয়াবহ রূপ আর সেই অচেনা যুবকটির রক্তাক্ত চেহারা চোখের সামনে ভেসে উঠল। আরিনা ধরফর করে উঠে বসলো। নিজেকে জিয়নের ড্রয়িং রুমের সোফায় দেখে তার ভিতরটা ঘৃণায় রিরি করে উঠল। সামনেই জিয়ন দাঁড়িয়ে আছে, তার শার্টের হাতাগুলো গোটানো, চুলে হাত দিয়ে জানালার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আরিনা নড়াচড়া করতে দেখে ধীর পেয়ে ঘুরে দাঁড়ালো। জিয়নের চোখে মুখে সেই পাথরের মতো নির্লিপ্ত ভাব ফিরে এসেছে। অবশেষে আপনার জ্ঞান ফিরেছে আরিনা সৈয়দ। জিয়নের কণ্ঠস্বর অত্যন্ত শীতল। আরিনা যেন এই কণ্ঠস্বর শোনা মাত্রই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে তার দিকে তাকালো। আরিনা সোফা থেকে উঠে দাঁড়াতেই নামতে গিয়ে টলে পড়লো, কিন্তু জিয়ন হাত বাড়িয়ে যখনই ধরতে এলো সে আর্তনাদ করে উঠল আর বলল, হাত দিবেন না আমাকে। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আপনি একটা জানোয়ার, একটা খারাপ লোক। আরিনা পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা জিয়নের দিকে ছুঁড়ে মারলো। চলে যান আমার চোখের সামনে থেকে, আমি আপনাকে ঘৃণা করি জিয়ন সাহেব। আপনার মুখ দেখা মানে আমার জন্য জাহান্নাম দেখা। চলে যান বলছি। জিয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আরিনার দিকে তাকিয়ে রইল।
তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সে কোনো প্রত্যুত্তর করলো না। সে জানতো আরিনার এই অগ্নিয়গিরি আজ ফেটে পড়বে। জিওন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, হন করে রুম থেকে বেরিয়ে গেল এবং দরজার ওপাশ থেকে তার চলে যাওয়ার শব্দ শোনা গেল। আরিনা সবাই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তার চোখের কোণে আজ জল নেই, বরং আগুন। সে দ্রুত এই অভিশপ্ত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু দুকদম এগোতেই তার পা যেন মেঝের সাথে আটকে গেল। নিচের দিকে তাকাতেই আরিনার রক্ত যেন হিম হয়ে গেল। কার্পেটের সেই মার্বেলের মেঝের উপর দিয়ে বিশাল এক রক্তের স্রোত বয়ে গেছে। রক্তগুলো এখনো পুরোপুরি শুকায়নি। আরিনা হতভম্ব হয়ে গেল। এই রক্ত কার? ওই ইন্ডিয়ান ছেলেটার নাকি? কিন্তু জিয়ন তো তাকে এইখানে নিয়ে আসেনি। তবে কি জিয়নের নিজের? আরিনা মনে পড়ে গেল জিয়নের সেই অদ্ভুত আচ্ছন্ন ভাবটা। সে বিস্ময়ে আর আতঙ্কে ড্রয়িং রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। মেঝেতে পড়ে আছে একটা কাচের ছাইদানি, যার কোণে রক্তের দাগ। সোফার পাশে কার্পেটটা ভিজে কালচে হয়ে আছে। আরিনা বিড়বিড় করে বলল, এত রক্ত! এই লোকটা নিজের উপর নিজে আঘাত করেছে নাকি? ঘুরতে ঘুরতে আরিনার চোখ আটকে গেল একটা সাইডে টেবিলের উপর। সেখানে রাখা একটা কালো রহস্যময় ডায়েরিটা, যা জিয়ন এর আগেও তার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ডায়েরিটার কভারের এক কোণায় জিয়নের হাতের রক্তের ছাপ লেগে আছে। আরিনার ভিতরের ঘৃণা চাপিয়ে এক প্রবল কৌতূহল টানা বাঁধলো। সে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটার দিকে হাত বাড়ালো। তার মনে হলো এই ডায়েরির পাতাগুলোতে হয়তো লুকিয়ে আছে কেন জিয়ন আজ এমন আন্ডারগ্রাউন্ডের ফাইটার জিয়ন হয়েছে, আর কেনই বা সে মেয়েদেরকে ঘৃণা করে। আরিনা ডায়েরিটা হাতে নিল। তার হৃদস্পন্দন বুকের ভিতরে যেন ড্রাম বাজাচ্ছে। ডায়েরিটার প্রথম পাতাটা উল্টাতেই আরিনার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সেখানে বড় বড় অক্ষরে জিয়নের নয়, বরং ফারজিয়নের সে পরিচিত হাতের লেখায় কিছু একটা লেখা ছিল। নিউ ইয়র্কের আকাশ আজ বিষণ্ণ। বাইরে টিপটিপ বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা রুমের জানালায় এসে আছড়ে পড়ছে। কিন্তু আয়নার ভিতরে যে জ্বর বইছে, তার কাছে এই বাইরের আবহাওয়া তুচ্ছ মনে হচ্ছে। তার সামনে পড়ে আছে সেই রহস্যময় ডায়েরিটা, জিয়নের ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই আরিনার আঙ্গুলগুলো হিম হয়ে আসছিল। জিয়ন নামটা শুনলেই যেন তার বুকটা কেঁপে ওঠে। যেখানে তার ব্যক্তিগত জীবনের পাতায় চোখ রাখা মানে এক নিষিদ্ধ অন্ধকারে প্রবেশ করা। আরিনা দীর্ঘশ্বাস ফেললো, প্রথম পাতা উল্টালো। সে ভেবেছিল এখানে হয়তো কোনো কাব্যিক হাহাকার থাকবে, কোনো বিরহী মনের দীর্ঘ বয়ান থাকবে, কিন্তু না। ডায়েরির প্রতিটা পাতায় কোনো কবিতা নেই, কোনো অলংকারিক শব্দ নেই। আছে শুধু বিশ্লেষণ কিছু তারিখ আর ছোট ছোট বাক্য। এই বাক্যগুলো যেন জীবনের একঘেয়ে এবং যন্ত্রণাময় জীবনের এক একটা জীবন্ত ক্ষত। সে পড়তে লাগলো, ডে 3 স্টিল অ্যালাইভ, 3 দিন এখনো বেঁচে আছি। খুবই সংক্ষিপ্ত, কিন্তু কি ভয়ানক এর গভীরতা। অর্থাৎ প্রতিদিন তার কাছে ছিল কেবল টিকে থাকার লড়াই। বেঁচে থাকাটা তার কাছে আশীর্বাদ নয়, বরং একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আরিনা দ্রুত পাতা উল্টাতে লাগলো। তার চোখের সামনে দিয়ে সময় যেন দ্রুত বেগে পেছনের দিকে ছুটছে। 117 দিন, কিন্তু ব্যথা কমে না। আরিনা থামলো। 117 দিন মানে তো প্রায় 4 মাস। 4 মাস ধরে একটা মানুষ একই যন্ত্রণাকে বয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন? কেমন হয়েছিল সেই দিন? সে কি আরিনার কথা ভাবছিল, নাকি নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বের সুখে ছিল? 10 বছর, দীর্ঘ 10টি বছর মানে 3650 দিনেরও বেশি সময়। আরিনা যখন শেষ পাতার দিকে পৌঁছালো, তার চোখ আটকে গেল একটি লাইনে। সেখানে লেখা ছিল দিন 3846, এখনো একা। এই গাণিতিক হিসাবে সাজানো একাকিত্ব আরিনার বুকে এসে বিঁধল। লোকটা একদিনের জন্য কি শান্তিতে ছিল না? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সে হিসাব করে কাটিয়েছে, যেন সে একটা জেলখানায় বন্দী। জীবনে সেখানে কোনো মুক্তির কোনো পথ নেই। এই একাকিত্ব কি তার জীবনের তৈরি করা, নাকি ভাগ্য তাকে এই নিঃসঙ্গতার চাদরে মুড়িয়ে দিয়েছে? ডায়েরির একদম শেষ পাতায় এসে আরিনা থমকে গেল। সেখানে অন্য পাতাগুলোর মতো সুশৃঙ্খল কোনো তারিখ নেই, বরং কাপা কাপা অক্ষরে সেখানে একটা শুধু প্রশ্ন লেখা, হু ইজ মাই ফার্স্ট লাভ? কে আমার প্রথম ভালোবাসা? এই হাতের লেখা, এই কলম চালানোর ধরন, কলমের কালির দাগটা এখানে একটু বেশি গাঢ় হয়ে আছে। আরিনার চোখের সামনে 10 বছর আগের সেই চিরচেনা স্মৃতি সিনেমার মতো রঙিন হয়ে ভেসে উঠল। সে হয়তো ভাবছে, এই তো সেই ফারজান সৈয়দ, তার অতি পরিচিত, অতি প্রিয় ফারজু ভাই। স্মৃতিগুলো যেন তাকে গ্রাস করতে চাইলো। তার মনে পড়ে গেল সেই শান্ত ছেলেটির কথা, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যার চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি, যে শান্ত কোনো দিঘির টলমলের জল, যে ছিল অত্যন্ত বিনয়ী ও শান্তশিষ্ট। বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করার ক্ষেত্রে যার কোনো তুলনা ছিল না। সে ফারজু ভাইয়া আজ রক্ত আর নেশায় ডুবে থাকা ভয়ঙ্কর এক আন্ডারগ্রাউন্ডের ফাইটার জিয়ন। আরিনা শক্ত করে ডায়েরিটা বুকের সাথে চেপে ধরলো। তার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। সে দপাস করে মেঝেতে বসে পড়ল। তার দোগাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল।
কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চিৎকার করার ক্ষমতাও নেই তার। যে মানুষটাকে সে কোয়েন্সের গলিতে গলিতে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল, যার জন্য সে রাতের পর রাত প্রার্থনা করেছে, সে আসলে এই জিয়ন নামধারী দানবটার ভিতরে মরে পড়ে আছে। আপনি নিজেকে কতটা বদলে ফেলেছেন ফারজু ভাইয়া। আরিনা বিড়বিড় করে কথাটা বলতে লাগলো, তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে। একটুও কি মায়া হলো না আপনার? কেন নিজেকে এই অন্ধকারের অতলে ডুবিয়ে দিয়েছেন? এই ঘৃণা, এই নিষ্ঠুরতার দেয়াল কেন তৈরি করেছেন নিজের চারপাশ জুড়ে? সে বুঝতে পারছে জিয়ন আজ যে নিষ্ঠুরতা দেখায় তা আসলে তার ভিতরে থাকা ক্ষতগুলো ঢাকার একটা মাত্র চেষ্টা। সে নিজেকে আড়াল করতে চায়, নিজের পরিচয় মুছে ফেলতে চায়, কিন্তু কেন, কিসের ভয়ে? আরিনা চোখ বসলো, তার কান্নার জায়গায় দখল করলো এক কঠিন সংকল্প। আমি এই রহস্য শেষ দেখেই ছাড়বো ফারজু ভাই। আপনি যতই নিজেকে জিয়ন বলে পরিচয় দেন না কেন, আপনার ভিতরে থাকা সেই ফারজু ভাইয়াকে আমি বের করেই আনবো। আমিও দেখবো আপনি কতদিন নিজের ভিতরে এই মুখোশের আড়াল লুকিয়ে রাখতে পারেন। রুমের বাতিটা মৃদুভাবে জ্বলছে। আরিনার চোখের জল শুকিয়ে গেলেও মনের ভিতরে জেটটা তখনও দাবানোর মতো জ্বলে উঠছে। সে জানে জিয়নের এই রূপ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর পিছনে লুকিয়ে আছে কোনো কালো ইতিহাস, যা তাকে তিলে তিলে জিয়ন বানিয়ে তুলেছে। নিউ ইয়র্কের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে এক অতি বিলাসবহুল ভিলা, আধুনিক স্থাপত্যে ভরা। এর বাইরের দিক থেকে যতটা রাজকীয়, ভিতরে ততটাই শীতল। বাইরে এখনো চড়া হওয়া বইছে, বৃষ্টির ছাপটা কাচের জানালার মধ্যে ড্রাম বাজানোর মতো শব্দ করছে। জিয়ন আজ প্রচুর ড্রিঙ্ক করেছে, তার টকটকে লাল দুটো চোখ বলে দিচ্ছে সে আজ স্বাভাবিক নয়। এখনো তার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তার লম্বা বলিষ্ঠ শরীরটা আজ টালমাটাল। সে চিরচেনা রুক্ষতা, যা দিয়ে সে প্রতিপক্ষকে এক নিমিষেই ঘুরিয়ে দেয়, আজ নেশার ঘরে এক অদ্ভুত বিষাদের রূপ নিয়েছে। সে ধীর পায়ে ড্রয়িং রুম পেরিয়ে এগিয়ে গেল এক ব্রিটিশদের মতো দেখতে মহিলার দিকে। জিয়ন এগিয়ে গেল ডাইনারোজিওর দিকে। ডাইনারোজিও একটি আরাম কেদারায় বসে একটি বই পড়ছিল। জিয়ন কোনো কথা না বলে তার কোলে মাথা রাখলো। ডাইনারোজিওর কাছে একমাত্র জিয়ন এমন করে। তো গাইস, গল্পের মাঝখানে কোনো কথা বলতে চাই না, গল্প শেষে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আছে, তোমরা অবশ্যই শুনে যাবা। তো গাইস, চলো গল্পে ফেরা যাক। জিয়নের কঠোর অবরণের নিচে যে একটা জখম হওয়া শিশু আছে, সেটাকে বলতে তিনিই জানেন। আজ থেকে প্রায় 10 বছর আগে 16 বছরের একটা কিশোর ফারজিয়ন সৈয়দ যখন পরিবার আর আরিনাকে ছেড়ে নিউ ইয়র্কে আসতে বাধ্য হয়েছিল, তখন সে মানসিকভাবে পুরোপুরি ভেঙেছিল। নিউ ইয়র্কের রুক্ষ জীবন আর একাকিত্ব তাকে এতটাই গ্রাস করেছিল যে সে তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ডাইনারোজিও আর তার নাতনি জেডি তাকে উদ্ধার করেছিল এক মর্মান্তিক সময়ে। ডাইনারোজিও নিজের জীবনেও ছিল এক শোকে পরিবর্ণিত। তারাও নিজেদের প্রিয়জনদেরকে হারিয়ে নিঃস্ব হয়েছিল। সেই একই পথের পথিক হিসাবে তারা ফারজিয়নকে আপন করে নিয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল শান্ত ফারজিয়ন এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তাই তারা তাকে গড়ে তুলেছিল নতুন করে, তাকে শিখিয়েছিল লড়াই করতে, শিখিয়েছিলেন আবেগহীন হতে। তারাই তাকে বানিয়েছিলেন জিয়ন। ডাইনারোজিও পরম মমতায় জিয়নের চুলে হাত বুলিয়ে দিলেন। জিয়নের রক্তাভ চোখের পাতায় তখন জল চিকচিক করছে। এই পাথর মানবিকই কাঁদে। ডাইনারোজিও নিশ্চুপ মমতায় বললেন, জিয়ন বেটা, কি হয়েছে আমাকে, মানে তোর গ্র্যান্ডমাকে বল, কেন নিজেকে এইভাবে শেষ করছিস? কিসের এত কষ্ট তোর? জিয়ন গ্র্যান্ডমার কোলে মুখ লুকিয়ে নেশাতুর গলায় বিড়বিড় করে বলতে লাগলো, গ্র্যান্ডমা, কেন সে আমার জীবনে ফিরে এলো? আমি তো তাকে ছাড়াই ভালো ছিলাম, নিজেকে পাথরের মতো গুছিয়ে নিয়েছিলাম, চারপাশটাই দেয়াল তুলেছিলাম যাতে কোনো আলো প্রবেশ করতে না পারে। কেন সে এসে আবারও আমার ভিতরে সেই দুর্বল মানুষটাকে জাগিয়ে তুললো? কেন সেই পুরনো স্মৃতিগুলো আমাকে বারবার কষ্ট দিচ্ছে? ডাইনারোজিও কোনো উত্তর দিল না। তিনি জানেন ফারজিয়ন থেকে জিয়ন হওয়ার পরটা মোটেও সহজ ছিল না। এই ছেলেটি গত 10 বছর ধরে এক অদ্ভুত আগুনের উপর দিয়ে হাঁটছে। সে এইদিকে তার হারিয়ে যাওয়া প্রেমকে ঘৃণা করতে চায়, কারণ সেই প্রেমই তাকে দুর্বল করে দিয়েছিল। আবার সেই প্রেমের জন্য সে আন্ডারগ্রাউন্ডে লড়াই করে নিজেকে শান্তি দেয়। সে নিজেকে ঘৃণা করে কারণ সে এখনো আরিনাকে ভুলতে পারেনি। ভালোবাসার এই দহন বড় ভয়ঙ্কর। জিয়ন আবারও বলতে লাগলো, সে আমাকে ঘৃণা করে গ্র্যান্ডমা। তার চোখে আজ শুধু আমার জন্য ঘৃণা আর অবজ্ঞা, অথচ আমি তো তাকে কেবল আগলে রাখতে চেয়েছিলাম। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি? ডাইনারোজিও এবার জিয়নের মুখটা দুহাতে তুলে ধরলেন। তার চোখে অদ্ভুত এক জেদ। তিনি এমন একটা নারী, তিনি অন্ধকার জগতের উঁচু চড়াই দেখেছেন। তিনি কঠোর কিন্তু আশ্বস্ত সুরে বললেন, জিয়ন বেটা, কেন ভেঙে পড়েছিস? তুই না আমার জিয়ন। যদি তাকে চাস তবে তাকে অন্যের হাতে কেন তুলে দিবি? ইউনো জিয়ন, জিয়ন চেয়ে নেয় না, বরং তাকে ছিনিয়ে নিতে জানে। সে তোর ছিল, তোরই থাকবে। জিয়ন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ডাইনারোজিও আবারও বললেন, যদি সে তোকে ঘৃণা করে তবে সেই ঘৃণাকে ভালোবাসায় পরিণত করার ক্ষমতা তো তোর আছে। তুই জিয়ন, আন্ডারগ্রাউন্ডের কিং, তুই কখনো হার মানিস না, আর আজও মানবি না।
দুর্বলতা থেকে দূরে সরিয়ে দে। যদি ভালোবাসা দিয়ে না পাস তবে অধিকার দিয়ে তাকে অর্জন কর। ড্যানিয়েল জিওর এই বিষাক্ত কিন্তু শক্ত কথাগুলো জিওনের মস্তিষ্কে এক নতুন উন্মাদনার সৃষ্টি করলো। তার সেই ডার্ক পার্সোনালিটি যা সে গত কয়েকদিন ধরে দমিয়ে রাখার চেষ্টা করেছিল তা আবারও মাথা চারা দিয়ে উঠল। তার চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে এক ক্রূর ঝিলিক দেখা দিল। সে উঠে দাঁড়ালো। তার হাঁটা চলায় এখন আর টালমাটাল ভাব নেই, বরং বাঘের মতো এক শিকারী ভাব ফিরে এসেছে। জানালার বাইরে বিদ্যুতের চমক জিওনের মুখটাকে এক মুহূর্তের জন্য উদ্ভাসিত করলো। যে মুখে কোনো মমতা নেই, আছে কেবল অধিকার বোধ। জিওন মনে মনে হাসলো। বেবিস ব্রেথ, তুমি আমাকে ঘৃণা করো তো? ঠিক আছে, সেই ঘৃণাই হোক আমাদের সম্পর্কের নতুন ভিত, কিন্তু আমি তোমাকে কখনোই অন্য কারো হতে দেব না, কখনোই না। বিলার ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা, ঝড়ের প্রকোপটা বেড়েছে। জিওন জানালার দিকে তাকিয়ে ভাবছে, অন্ধকার যখন ঘনীভূত হয় তখনই শিকার শুরু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 9 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো আগেই বলে দিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর হ্যাঁ গাইস, গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তোমরা হয়তো অনেকে রেগে আছো বা অনেকে হয়তো ভাবছো আমি অসুস্থ। আসলে গাইস এমন কিছুই না। গত 2-3 দিন ধরে আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। আর কালকে আমি জার্নি করে আমাদের গ্রামের বাড়ি আসছি, যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আজকে মোটামুটি একটু সময় বের করে তোমাদের জন্য গল্প রেকর্ড করেছি। তারপরেও গল্প কেমন হয়েছে জানি না, কারণ আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমি ভয়েস ওভার করতে পারি নাই ঠিকভাবে। নাক বন্ধ হয়ে আছে সর্দি লাইকা, তার উপর গলা ব্যথা। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর 4-5 দিন আমি আমার গ্রামের বাড়ি থাকবো, যার কারণে গল্পের পর্বগুলো হয়তো একটু ছোট হতে পারে, তাই তোমরা কিছু মনে করো না। আসলে গাইস এখানে গল্প রেকর্ড করার কোনো প্লেস নাই, যার কারণে আমি গল্প রেকর্ড করতে পারি না। আর বোঝোই তো গ্রাম অঞ্চল, এইখানে গল্প রেকর্ড করাটা খুবই মুশকিল। তারপরও আমি তোমাদের জন্য প্রতিদিন গল্প দেওয়ার চেষ্টা করব। হয়তো 12 মিনিট বা 15 মিনিট হতে পারে, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি যখন এখান থেকে চলে যাব আমাদের বাসায়, তখন অবশ্যই আবার পরবর্তীতে আমি তোমাদের জন্য বড় বড় পার্ট দিব। তো গাইস আজকে তো পুরোটা দিন ঈদ গেল, তো বলো তোমাদের ঈদ কেমন কেটেছে? আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। টার্গেটটা হলো এই ভিডিওতে যদি তোমরা 300 কমেন্ট আর 700 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে অবশ্যই পরবর্তী পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো গাইস তোমরা পরবর্তী পর্ব যদি খুব শীঘ্রই পেতে চাও, তাহলে আমার দেওয়া চ্যালেঞ্জ খুব তাড়াতাড়ি কমপ্লিট করো। যদি করতে পারো তাহলে আমার দেওয়া কথা আমি অবশ্যই রাখবো। আর হ্যাঁ গাইস, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।